তৃষ্ণা পেয়েছে। ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, আমি ওই পুকুর থেকে পানি খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও, আমি এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর মিনু পুকুর পাড়ে চলে যায় আর পুকুরে নেমে মিনু যেই না পুকুরের পানি পান করে আর সাথে সাথেই সে একটি ব্যাঙে পরিণত হয়ে যায়। একে আমি এমন ব্যাঙ রূপে আসলাম কেন? টুনি, মা টুনি, এদিকে আয় মা। এ কি, মা এভাবে চিৎকার করছে কেন? কোনো বিপদে পড়েছে নাকি? আর মাকে তো ওই পুকুর পাড়ে দেখা যাচ্ছে না, তার মানে মা কি পুকুরের মধ্যে পড়ে গেছে নাকি? এসব বলে টুনি খুব তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে যায় আর মিনুকে পানিতে খুঁজতে থাকে। মা, মা, মা! টুনি, এই তো আমি তোর পাশে বসে আছি। এই পুকুরের পানি পান করতে আমি ব্যাঙ রূপ ধারণ করেছি রে মা। কি বলছো কি এসব মা? এই পুকুরের পানিতে কি এমন আছে যে পান করতেই ব্যাঙ রূপ ধারণ করলে? এখন কি করে তোমাকে পাখি রূপে ফিরে নিয়ে আসবো? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। এসব বলে টুনি কাঁদছিল আর তখনই সেখানে টিয়ে চলে আসে। তুমি এভাবে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছো কেন? তখন টুনি টিয়েকে সব কথা খুলে বলে। সে কি, তোমরা জানো না এই পুকুরের পানিতে এক শয়তান ডাইনি জাদু করে রেখেছে? না তো, আমরা তো পাশের বন থেকে এই বনে কাজের খোঁজে এসেছি, তাই এই পুকুরের সম্পর্কে কিছুই জানি না। কিন্তু ডাইনি কেন এমন জাদু করে রেখেছে? ডাইনি এই পুকুরের পানিতে গোসল করে, আর কেউ এই পানিতে স্পর্শ করলে নাকি পানি অপবিত্র হয়ে যায়। তাই রাগ করে ডাইনি পানিতে জাদু করে রেখেছে। আর আমাদের বনে সবাই এই কথা জানে বলে কেউ কখনো এই পুকুরে পানি খেতে আসে না। আমার মা না জেনে ভুল করে পানি খেয়ে ফেলেছে। এখন তুমি বলো কিভাবে আমার মাকে পাখি রূপে ফিরিয়ে নিয়ে আসবো? সেটা আমি জানি না, তবে তুমি তাড়াতাড়ি তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে তোমরা বিপদে পড়ে যাবে। এসব বলে টিয়ে সেখান থেকে চলে যায় আর টুনিও তার ব্যাঙ মাকে নিয়ে উড়তে থাকে। আর কিছু দূর যেতেই হঠাৎ একটি তীর এসে টুনির ডানায় লাগে আর তীরের আঘাতে টুনি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেখানে টোনা রাজকুমার চলে আসে। আমি দুঃখিত, সত্যি আমি ইচ্ছে করে তোমার ডানায় তীর মারিনি, আসলে একটা হরিণকে মারতে গিয়ে। হ্যাঁ রাজকুমার, আমি বুঝতে পেরেছি। এবার দয়া করে তুমি আমার ডানা থেকে তীরটা খুলে দাও, আমার যে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মা টুনি, তোর ডানায় বুঝি খুব ব্যথা পেয়েছিস? আমি যদি পাখি হতাম তাহলে ঔষধি পাতা এনে দিতাম রে মা। চিন্তা করো না, আমি তোমার জন্য ঔষধি পাতা নিয়ে আসছি। এরপর টোনা জঙ্গল থেকে ঔষধি পাতা এনে টুনির ডানায় লাগিয়ে দেয়। তোমার ব্যাংকটা তো ভালোই কথা বলতে পারে, তা তোমার বাড়ি কোথায়? আসলে এটা আমার মা। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে আর সব শুনে টোনার খুব মায়া হয়। ইস, তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। যাই হোক, তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে আমার রানী বানাতে চাই, আর তারপর ভালো তান্ত্রিককে খুঁজে তোমার মাকে পাখি রূপে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে রাজকুমার, আমার কোনো আপত্তি নেই। টুনির মুখে এমন কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে যায়। আর টুনিকে তার রাজ দরবারে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে ফেলে। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন টুনি, আমি তাহলে ভালো তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়লাম। কোনো সমস্যা হলে দাসীকে বলে সমাধান করো। ঠিক আছে টোনা, তুমি সাবধানে যেও।
এসব বলে ডাইনির একটি বৃদ্ধার রূপ ধরে রাজ দরবারে ঢুকে পড়ে। রানীমা, আপনার দরবারে তো খাবারের অভাব নেই। আমি আজ 3 দিন থেকে না খেয়ে আছি। আমাকে যদি কিছু খাবার খেতে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ বুড়িমা, নিশ্চয়ই খাবার খেতে দিব। দাসী, বুড়িমাকে কিছু খাবার এনে দাও তো। কতদিন পর পেট পুরে খাবার খেতে পারলাম। কিন্তু রানীমা, আপনাকে দেখে তো আমার খুবই মায়া হচ্ছে। কিন্তু কেন বুড়িমা? আমি পাখিদের দেখেই তাদের বিপদের কথা বলতে পারি। আপনার স্বামীর তো বড় বিপদ আসতে চলেছে, আর সেই বিপদে আপনার স্বামী মারা যেতে পারে। না বুড়িমা, তুমি এইভাবে বলো না। আমার স্বামীর কিছু হলে যে আমি বাঁচতে পারবো না বুড়িমা, বাঁচতে পারবো না। চিন্তা করবেন না, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে আপনার স্বামীর বিপদ কেটে যাবে। হ্যাঁ বুড়িমা, বলো কি করতে হবে? আপনাকে আমার সাথে যেতে হবে, আর জঙ্গলের ভিতরে একটি কুয়োতে গিয়ে একটি ডুব দিয়ে আসলেই আপনার স্বামীর বিপদ কেটে যাবে। এরপর টুনি কামিনীর সাথে জঙ্গলের কুয়োর কাছে চলে যায়। কুয়োর ভিতরে একটি গাছের ডাল আছে, ডুব দিয়ে ওই ডালের সাহায্যে উঠে আসবেন। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর টুনি কুয়োর ভিতরে যেতেই ডাইনি তার জাদু শক্তি দিয়ে কুয়োর ভেতরে গাছের ডালের সাথে টুনিকে আটকে দেয়। এ কি, আমি এই ডাল থেকে নিচে নামতে পারছি না কেন? আর উপরে তো উঠতে পারছি না। এসব বুঝে তোর কোনো কাজ নেই। এসব বলে কামিনী টুনির রূপ ধরে রাজ দরবারে চলে আসে। টুনি, তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। তান্ত্রিক ধ্যানে বসেছে তো, তাই বলেছে আজ সন্ধ্যায় রাজ দরবারে চলে আসবে আর তোমার ব্যাঙ মাকে পাখি রূপে ফিরিয়ে দিবে। তার মানে টুনির মা হচ্ছে এই ব্যাঙ। আমি কিছুতে একে পাখি রূপে আসতে দিব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাঙ মায়ের নাকি রাজদরবারে থাকতে কষ্ট হচ্ছে, তাই বলি কি তুমি ব্যাঙ মাকে আমাদের পুকুরে রেখে এসো। আচ্ছা ঠিক আছে, তাই করছি। বাবা, আমাকে এখানে রেখে যাচ্ছ কেন? টোনা, তুমি এখান থেকে একটু যাও তো, আমি মায়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলি। দাসীদের জন্য রাজদরবারের ভিতরে কোনো কথাই বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, বলো। এ কি? ডাইনি তুমি? হ্যাঁ, তুই যদি এখান থেকে রাজদরবারে যাওয়ার চেষ্টা করিস বা আমার এই রূপের কথা টোনাকে বলে দিস, তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। কিন্তু তুমি আমার মেয়েকে কোথায় রেখেছো? আর এভাবে তুমি আমার মেয়ের রূপ ধরেই বা আছো কেন? টোনাকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা গরিব থাকায় টোনার বাবা আমাকে রানী বানায়নি, তাই আমি আত্মহত্যা করেছি। আর এখন আত্মা হয়ে টোনার জীবনে থাকতে চাই, তাই তো তোর মেয়েকে জঙ্গলে কুয়োর মধ্যে বন্দি করে রেখেছি। এসব বলে ডাইনি আবার টুনির রূপ ধরে রাজ দরবারে চলে যায়।
আর সব কথা সুখী দাসী আড়াল থেকে শুনে ফেলে। আর সুখী এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় এবং টোনাকে সব কথা খুলে বলে। এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যা হতেই তান্ত্রিক রাজ দরবারে চলে আসে। রাজামশাই, আপনার শাশুড়ি ব্যাংকে আমার সামনে নিয়ে আসুন। তান্ত্রিক বাবা, এখানে তো আরো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? তারপর টোনা তান্ত্রিককে সব কথা খুলে বলে। চিন্তা করবেন না রাজামশাই, আগে ব্যাংকে পাখি রূপে ফিরে দেই, তারপর এই বিষয়টা দেখছি। আমার রূপ কে কেড়ে নিল? শয়তান ডাইনি, তোর শুধু রূপ কেড়ে নিয়েছি, এবার তো তোকে শেষ করে দিব। এরপর তান্ত্রিক ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয় আর ডাইনি সেখানেই জ্বলে পুড়ে মারা যায়। তারপর সবাই মিলে জঙ্গলে কুয়োর কাছে চলে আসে এবং তান্ত্রিক টুনিকে কুয়োর ভেতর থেকে মুক্ত করে। কে রে কে? এই অবেলায় দরজায় শব্দ করছিস? এ কি? হে আমি কি দেখছি? টোনা, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? হায় হায়, এ আমার কি কপাল! আমাকে এই দিনটাও দেখতে হলো। এ কি মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু মা, তোমাকে কি করে বলবো বলো তো? মুন্নির সাথে তো কিছুক্ষণ আগেই আমার দেখা হলো, আর মুন্নিকে দেখে আমার খুব পছন্দ হলো, তাই আর দেরি না করে বিয়ে করে ফেললাম। কিন্তু তুই এত বড় বাড়ির একমাত্র ছেলে হয়ে যাকে তাকে বিয়ে করে ফেললি। হায় হায় গো, আমার ছেলে যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। ও বুঝেছি, মা ভেবেছে আমি কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি আর তাই এভাবে কাঁদছে। না, আমি কি এত বোকা ছেলে নাকি যে জেনে শুনে গরিব ঘরের মেয়েকে বিয়ে করব? এই তো না, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তোমার মাকে বলো তাড়াতাড়ি আমাকে বরণ করে তার ঘরে তুলে নিতে, তা না হলে আমি একাই ঘরে প্রবেশ করব। মা, তোমার নতুন বউকে বরণ করে নাও, আর আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি। ঠিক আছে, তোরা এখানে অপেক্ষা কর, আমি বরণ ডালা সাজিয়ে আনছি। আমার কতদিনের স্বপ্ন আজ সত্যি হয়ে গেল। এখন থেকে আমি বড়লোক বাড়ির একমাত্র ছেলের বউ। ইস, কি যে খুশি লাগছে। মা শোনো, তোমার বৌমার নামে 10 কোটি টাকা আছে। সে কি? কি বলছিস? হ্যাঁ মা, শুধু কি তাই, বনে 2টা ফ্ল্যাট বাড়িও আছে। আর এত বড়লোক ঘরের মেয়েকে যে কোনো ছেলে বিয়ে করতে চাইবে, তাই অন্য কোনো ছেলে এত টাকার মালিক হওয়ার আগে আমি ওকে বিয়ে করলাম। বাবা, এই না হলে আমার ছেলে। যাই, বৌমার জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসি। আহারে, আমার বৌমার মনে হয় অনেক খিদে পেয়েছে। এরপর মিনু বুড়ি রান্নাঘরে খাবার বানাতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই মনের জন্য অনেক রকমের খাবার নিয়ে যায়। এ কি মা, আপনি আবার এত কষ্ট করে খাবার বানাতে গেলেন কেন? আমাকে বললেই তো পারতেন, আমি না হয় রান্না করতাম। কি লক্ষ্মী বৌমা পেয়েছি আমি। ঠিক আছে রে মা, তুই না হয় কাল থেকে রান্না করিস। আজকে আমি যা বানিয়েছি সবটুকু খেয়ে নে তো দেখি। এরপর মুন্নি মিনু বুড়ির বানানো খাবার খেতে থাকে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কি রে, তোরা দুজনে কোথায় বের হলি? হ্যাঁ মা, তোমার বৌমার নাকি বাপের বাড়ি যেতে ভীষণ ইচ্ছে করছে, তাই ওকে নিয়ে ওর বাপের বাড়ি যাচ্ছি। শোন রে বাবা, আসার সময় 10 লক্ষ টাকা নিয়ে আসিস। আমার যে একটা 10,000 টাকা শাড়ি পছন্দ হয়েছে। ঠিক আছে মা, আমরা তাহলে আসি এখন।
এরপর টোনা ও মুন্নি মুন্নির বাপের বাড়ির দিকে চলে যায়। আর কিছু দূর পথ যাওয়ার পর হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়। এই মুন্নি, তোমার বাড়ি আরো কত দূরে বলো তো? বৃষ্টি যে শুরু হয়ে গেল। ওই তো আমরা এসে গেছি। সামনে যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই আমার ঘর। চলো টোনা, তাড়াতাড়ি চলো। এরপর টোনা ও মুন্নি ভাঙা ঘরের ভিতরে চলে যায়। আর মুন্নির ভাঙা ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। এ কি, ঘরের চালটা যে ফুটো হয়ে গেছে, বৃষ্টির পানিও পড়ছে। আর এই বৃষ্টিটা আসার আর সময় পেল না নাকি? এ কি মুন্নি, তুমি আমাকে এটা কার ভাঙা ঘরে নিয়ে এলে? আর এই ঘরটা এতটাই ভাঙা যে ঘরের চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ছে। আর ঘরটা থেকে কেমন বাজে গন্ধ আসছে। চলো মুন্নি, আমাকে তোমার ফ্ল্যাট বাসায় নিয়ে চলো। সত্যি বলতে আমার কোনো ফ্ল্যাট বাসা নেই টোনা। আমি তোমাকে এতদিন যা বলেছি সব মিথ্যে ছিল। আসলে এই ভাঙা ঘরটাই আমার একমাত্র শেষ সম্বল। আর আমি তোমাকে প্রথমবার দেখে অনেক ভালোবেসে ফেলেছি টোনা। আর তাই তোমাকে বিয়ে করার জন্য সব মিথ্যে বলেছি। কি, তোর এত বড় সাহস? তুই আমার মতো বড়লোক ছেলেকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছিস? না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তুমি যে এত বড়লোক পরিবারের ছেলে তা আমি জানতাম না টোনা, জানতাম না। আমাকে তুমি ক্ষমা করে দাও টোনা, ক্ষমা করে দাও। চুপ কর হারামজাদি, তোদের মতো গরিবদের আমি খুব ভালো করে চিনি। থাক তুই তোর ভাঙা ঘরে, আর কখনো আমার বাড়ির দিকে ফিরেও তাকাবি না। এই কথা বলে টোনা রাগ করে বৃষ্টিতে ভিজেই বাড়িতে চলে যায়। আর মুন্নি তার ভাঙা ঘরে বসে কাঁদতে থাকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও থেমে যায়। আরে, মুন্নির ভাঙা ঘরের দরজাটা খোলা কেন? তবে কি এতদিন পর মুন্নি ওর ভাঙা ঘরে ফিরে এলো নাকি? টোনা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে? আমি এখন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি আমার কাছে ফিরে এসো টোনা, ফিরে এসো। এ কি মুন্নি, তুমি এভাবে কাঁদছো কেন? আর কে টোনা যার কাছে তুমি ফিরে যেতে চাইছো? হ্যাঁ মুন্নি, তুমি মিথ্যে কথা বলে টোনাকে বিয়ে করে অন্যায় করেছো। কিন্তু তুমি তো তার কাছে ক্ষমা চেয়েছো, তাই টোনার উচিত ছিল তোমাকে ক্ষমা করে দেয়া। কিন্তু সে তা না করে নিজেকে নিয়ে অহংকার করছে। ভাঙা ঘর বলে তোমাকে ছেড়ে চলে গেছে। তবে সে একদিন ঠিক বুঝতে পারবে অহংকার পতনের মূল। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। বাড়িতে কেউ আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখ তো বাবা, এত সকাল সকাল আবার কে ডাকছে? এ কি, আমাদের বাড়িতে পুলিশ কেন? ও বুঝেছি, হারামজাদি মুন্নি, তুই পুলিশ নিয়ে এসেছিস তাই না? তুই পুলিশ নিয়ে এলেও এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। চলে যা, চলে যা এখান থেকে। চুপ করো, মুন্নি না, আমি এখানে পুলিশ নিয়ে এসেছি। এই যে মাসিমা, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? তুই তো সেই টুনি যার জন্য আমরা এত বড় বাড়িতে থাকতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আমাকে ভালোই মনে রেখেছেন দেখছি। তবে এই বড় বাড়ি গাড়ির মালিক হয়ে গরিবদেরকে এভাবে অবহেলা অপমান করছেন কিভাবে? মা, এই টুনি এসব কি বলছে? আর টুনির জন্য আমরা এই বাড়িটা পেয়েছি মানে? এসব তুমি কি বলছো মা? তাহলে তাহলে শোন রে বাবা, আজ থেকে বেশ কয়েক বছর আগে তুই অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়েছিলি। আর তোকে সুস্থ করে তোলার মতো আমার কাছে কোনো পয়সা ছিল না, ছিল শুধু একটা ভাঙা ঘর। আর তাই সেদিন আমি নিরুপায় হয়ে টুনির কাছে যাই। এ কি মাসিমা, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। মারে, আমার ছেলেটা অনেক অসুস্থ। আজ থেকে বেশ কিছুদিন ধরে
জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। আমি যে টাকার অভাবে আমার ছেলেটার চিকিৎসা করাতে পারছি না রে মা। তাই তুই যদি আমার ভাঙা ঘরটার বিনিময়ে আমাকে কিছু টাকা দিস, তাহলে আমি আমার ছেলেটার চিকিৎসা করাতে পারতাম। এরপর টুনি আমার ভাঙা ঘরটা ভেঙে এই এত বড় বাড়িটা বানিয়ে দেয়। আর তোর চিকিৎসা করাতে যত খরচ লাগে সব এই টুনি দেয়। গরিবদেরকে কখনো অবহেলা করতে নেই। আর তোমরা যাকে গরিব ভেবে বাড়ি ছাড়া করে তাড়িয়ে দিয়েছো, তার বাবা আমার কোম্পানির 50% শেয়ারে আছে, আর সেই বাড়ির মতো আরো 1000টা বাড়ি বানাতে পারবে। তাহলে মুন্নি, তোমার বাবার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি ভাঙা ঘরে থাকো কেন? আর নিজেকে গরিব বলে পরিচয় দাও কেন? কারণ ওই ভাঙা ঘরটা আমার বাবার খুব পছন্দের ছিল। আর ছোটবেলা থেকে আমরা সবাই ওই ভাঙা ঘরেই থেকেই বড় হয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সবার অনেক কথা শুনেছি। এখন টোনা আর মিনু মাসিমা, আপনারা এই বাড়ি থেকে চলে যান। আজকে থেকে এই বাড়ির মালিক এই বাড়িতে থাকবে। মুন্নি, আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। সত্যি, নিজেকে বড় মনে করলে বড় হওয়া যায় না। এরপর মুন্নি টোনাকে মাফ করে দেয়। আর আবারও মুন্নি টোনার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখ রে তোতা, সরিষা জমিটা দেখতে কত সুন্দর। সত্যি বলতে আমাদের বনটা দেখতে কত সুন্দর, কিন্তু মাঝে মাঝে মনে হয় বউয়ের জ্বালায় বন ছেড়ে চলে যায়। কেন রে টোনা, তোর বউ আবার কি করলো? আর বলিস না, সকালে ঘুমটা ভাঙাতেই একটা লম্বা লিস্ট হাতে ধরিয়ে দেয় আর বলে এটা নাও ওটা নাও, ধুর, আর ভালোই লাগে না। ঠিক বলেছিস রে টোনা, কেন যে বিয়েটা করেছিলাম কে জানে। চল, সন্ধে হয়ে আসছে, এখন আমরা বাকি কাজটুকু করে ফেলি। এরপর টোনা ও তোতা আবারও জমিতে কাজ করা শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় আর তারা দুজনে বাড়িতে চলে যায়। আর এইভাবেই সেই দিন কেটে যায়। এই নাও বাজারের ব্যাগ, আর আজ একটু মাছ মাংস বেশি করে নিয়ে এসো, কেননা আজ আমার মা আসবে। ঠিক আছে, তোমার যা চাই সব নিয়ে আসবো। বাবা, ও বাবা, আমার স্কুল থেকে বলেছে নতুন জুতো কিনতে। তুমি আমার জন্য নতুন জুতো কিনে এনো কেমন? এরপর টোনা বাজারের দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পথে টোনার সাথে মিনু বুড়ির দেখা হয়। বাবা, টোনা, বাজারে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো বুড়িমা। তুই যখন বাজারে যাচ্ছিস, তাহলে আমার জন্য কিছু শাকসবজি নিয়ে আসিস তো। এই নে 100 টাকা, তবে একটু তাড়াতাড়ি আসিস কেমন? ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই যাব আর এই আসবো। এরপর টোনা আবারও বাজারের দিকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। কিন্তু টোনা বাজার থেকে বাড়িতে ফিরে আসে না। এ কি, আমার টোনা এখনো আসছে না কেন? তবে আমার টোনার কোনো বিপদ হলো না তো? টোনা, এই টোনা, কোথায় গেলি রে? তোকে বাজার করতে না দিয়ে আমি নিচে গেলেই বুঝি পেটে দুটো ভাত যেত। এ কি বুড়িমা, তুমি এসব কি বলছো? টোনা তো সেই বাজারে গেছে, এখনো ফিরে আসেনি। কোথায় যে চলে গেল কে জানে। এখন এত রাত, আমি এই ছোট মেয়েটাকে রেখে কোথায় খুঁজতে যাই বলো তো বুড়িমা? দেখ তোরে মা, আমি এক অভাবী পাখি। 100 টাকা রেখেছিলাম কিছু শাকসবজি কিনে ভাত খাবো, কিন্তু টোনা যে সেই টাকা নিয়ে কোথায় গেল? এখন আমি কি করব বলতো? এই নাও বুড়িমা, তোমার 100 টাকা। তুমি
তুমি এটা দিয়ে বাজার করে নিয়ে যেও। এরপর মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই টুনি টোনাকে খুঁজতে চলে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? না রে টুনি, কাল তো আমি সারাদিন বাজারে ছিলাম, কিন্তু টোনাকে তো কোথাও দেখলাম না। ঠিক আছে তোতা দাদা, আমি তাহলে আজ আসি। এরপর টুনি এক এক করে সবার বাড়িতে যায় আর তার স্বামীর খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার স্বামীকে খুঁজেই পায় না। আর এভাবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর টুনি টোনাকে খুঁজে না পেয়ে বাড়ির দিকে রওনা হয়। হে কি, আমার গাড়ির মনে হয় ব্রেক ফেল হয়ে গেছে। টুনিও তো দেখছি পথের মাঝখান দিয়ে হাঁটছে। টুনি, আরে টুনি, সরে যা, সরে যা, আমার গাড়ির সামনে থেকে সরে যা। এরপর ঈগল টুনিকে অনেকবার সরে যেতে বলে, কিন্তু টুনি ঈগলের কোনো কথাই শুনতে পায় না। আর এদিকে ঈগলও তার অটো গাড়ির ব্রেক ধরে রাখতে না পেরে টুনিকে গিয়ে লাগিয়ে দেয়। আর টুনি সাথে সাথেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তোকে কতবার করে বললাম যে অটোর সামন থেকে সরে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। হলো তো অ্যাক্সিডেন্ট। এ কি, টুনি তো দেখছি মাথা ফেটে গেছে, আর এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। একে কি হয়েছে টুনির? ওর মাথা ফেটে গেল কিভাবে? এসব তোকে আমি পরে বলবো, আগে তোর সাইকেল দিয়ে টুনিকে হাসপাতালে নিয়ে চল। এরপর কালু সাইকেলে করে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার টুনির মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই টুনির জ্ঞান ফিরে আসে। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে দেখেছো? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তোমরা আমার স্বামীকে দেখেছো কোথাও? না তো, কে তোমার স্বামী? আর সে তোমাকে ছেড়ে কোথায় গেছে? আমার স্বামী কোথায়? বলো না, বলো না, আমার স্বামী কোথায়? ওর স্বামীর নাম টোনা, কিন্তু টোনা টনিকে ছেড়ে কোথায় গেছে? আমার স্বামী। আমার মনে হয় টুনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর এখন ওর স্বামীকে না দেখা পর্যন্ত এ কিছুতেই সুস্থ হবে না। হায় হায় রে, এখন টুনির দেখাশোনার দায়িত্ব কে নিবে? কে আবার? তুমি নিবে? তোমার জন্যই টুনির এমন অবস্থা হয়েছে। এখন থেকে টুনি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় খরচ সব তোমার ঈগল দাদা। এরপর ঈগল টুনিকে সুস্থ করার দায়িত্ব নিয়ে নেয়। এরপর কালু ও ঈগল সেখান থেকে বাড়িতে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পথে তাদের সাথে টোনার দেখা হয়। আরে টোনা, তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস? ওইদিকে তোকে খুঁজে না পেয়ে টুনি হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে। কি রে টোনা, তুই আবার হঠাৎ করে কোন দেশে চলে গিয়েছিলি রে? হ্যাঁ, পরীর দেশে গেছিলাম গো ঈগল দাদা, পরীর দেশে। সে কি, পরের দেশে গেছিলি মানে? এসো গো ঈগল দাদা, টুনির সাথে সাথে টোনার মাথাটাও খারাপ হয়ে গেছে। আর আমরা যদি বেশিক্ষণ এই পাগলদের সাথে থাকি তাহলে আমরাও পাগল হয়ে যাব। টুনি, এই টুনি, এই দেখো আমি এসে গেছি। এবার চোখ খোলো টুনি, চোখ খোলো। একি একি, কে তুমি? রোগীকে বিরক্ত করবে না। আমি হলাম টুনির স্বামী। কি হয়েছে আমার টুনির? আমার টুনি চোখ খুলছে না কেন? ও, তুমি তাহলে টুনির স্বামী। তোমার টুনিকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই টুনির ঘুম ভেঙে যাবে। এতক্ষণ তোমরা অপেক্ষা করো। বাবা, ও বাবা, ওই দেখো মা চোখ খুলছে। আমার স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে কেউ দেখেছো? এই তো টুনি, আমি তোমার স্বামী। আমি তোমার সামনেই আছি। তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি আমার স্বামী হতে যাবে কেন? আমার স্বামী তো টোনা। আমি তো তোমার টোনা। কেন, তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি? ডাক্তার বাবু, আমার টুনি আমাকে চিনতে পারছে না কেন? এরপর ডাক্তার টোনাকে সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। ইরিং বিরিং তিরিং ছট, পরিকন্যার জাদুর লাঠি
টোনার হাতে এসে যা ফটাফট। এই তো আমার টোনা। তুমি আমাদের ছেড়ে কোথায় গেছিলে টোনা? সেই যে বাজারে চলে গেলে আর ফিরলে না কেন টোনা, কেন? শোনো তবে, সেদিন আমি যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন আমি একটা মেয়েকে কুয়োতে পড়ে যেতে দেখতে পাই। এ কি, ওই ছোট্ট মেয়েটা তো কুয়োতে পড়ে গেল, কিন্তু আমি সামান্য একটা পাখি হয়ে মানুষের মেয়েকে বাঁচাবো কি করে? এরপর আমি অত কিছু চিন্তা না করে কুয়োতে দেই এক লাফ, আর কুয়োতে লাফ দেওয়ার সাথে সাথেই এক অদ্ভুত বনে চলে যাই। এ কি, আমি কোথায় চলে এলাম? আর ওই মানুষের মেয়েটা কোথায় গেল? তাকে তো দেখতেই পাচ্ছি না। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, ওই মেয়েটার গলার আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ, ওই ঘর থেকেই আসছে। আর ওই মেয়েটা মনে হয় এখানে এসে কোনো বিপদে পড়েছে। ওই মেয়েটাকে আমার বাঁচাতেই হবে। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সীমানায় প্রবেশ করার শাস্তি একটাই, আর তা হলো মৃত্যু। চলে গেল আমার পুরো শরীর, আগুনের তাপে চলে গেল। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এ কথা বলে কামিনী বুড়ির আত্মা আগুনের ভয়ে অদৃশ্য হয়ে যায়, আর আমি মেয়েটিকে নিয়ে কুয়ো থেকে বেরিয়ে আসি। এই মেয়ে, তুমি কুয়োতে লাফ দিয়েছিলে কেন বলো? আমি ইচ্ছে করে কুয়োতে লাফ দেইনি। আসলে আমি পরিকন্যা, কিন্তু এখনো আমি পরিদের মতো ওড়ার পাখা পাইনি, আর তাই ওড়ার চেষ্টা করতে গিয়ে কুয়োতে পড়ে গিয়েছি। কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর পরিকন্যা জাদু করে টোনাকে একটা জাদুর লাঠি উপহার দেয়। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না গো টুনি। তুমি তোমার উপকারের পুরস্কার পেয়েছো গো টোনা, তাই আমাদের সবাইকে সবার বিপদে এগিয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।